আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটি নাম আমাদের দেশের আলোচিত, সম্মানিত এবং সমালোচিত উভয়টি আছে, কিন্তু বাইরে দুনিয়াতে অনেক বেশি আলোচিত, অনেক বেশি পপুলার, জনপ্রিয়। জি হ্যাঁ, হয়তো জ্ঞানী লোকেরা বুঝতে পেরেছেন আমি কার নাম বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান এবং নোবেল লরিয়েট, গ্রামীণ ফোনের নির্মাতা, উদ্যোক্তা, আরও অনেক কিছুর উদ্যোক্তা, মাইক্রোফিন্যান্সের জন্মদাতা বিশ্বে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি নাম, এক নামে বিশ্বে প্রায় সব দেশেই তাকে চিনে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আফ্রিকার একটি গরিব দেশ, মানুষ ভালোভাবে খেতে পারে না, পড়তে পারে না, চলতে পারে না। সেখানে এক ভদ্রলোকের বাসায় আমাদের এক বাঙালি গিয়েছিল, দেখলাম। তখন বলছে, বাংলাদেশ যখন বলছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা বলছে এবং ভিতর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রোফিন্যান্স বইটা বের করে দেখিয়েছে। এটা একটা আশ্চর্যজনক বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশে অনেকেই, বেশিরভাগ মানুষ পছন্দ করে, আবার কেউ কেউ অপছন্দ করে। তো আমাদের দেশের মানুষের পছন্দ অপছন্দে সব কিছু আসবে যাবে না, কিন্তু বিশ্বব্যাপী যার পরিচিতি, বাংলাদেশের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, যদি থাকেন আমাকে দেখান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমতুল্য। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ে মোদি পর্যন্ত ভয় করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে কম্পেয়ার করতে। উপমহাদেশের মধ্যে এই ধরনের দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না। আমি নামগুলো বলছি: পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপর বার্মা। এর মধ্যে এই ধরনের একজন লোক পাবেন না। নোবেল লরিয়েট আরও আছে, ভারতে দুজন পেয়েছিল, অর্থনীতিতে পেয়েছিল অমর্ত্য সেন, বাঙালি, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাও বাঙালি। ভারতের দুইজন নোবেল প্রাইজ এনে দিয়েছে, দুজনেই বাঙালি। এখন এই বাঙালিদেরকে ভারতে অবমূল্যায়ন করা হচ্ছে। ভারতের বিজেপি সরকার কর্তৃক বাঙালিদেরকে অবমূল্যায়ন করছে। যাক, আমি আসল প্রসঙ্গে আসি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস একদম দুনিয়ার মধ্যে বর্তমানে খুব ব্যতিক্রমধর্মী একজন চরিত্র এবং তার ক্যারিসমেটিক ইমেজ আছে। কিন্তু যে দেশে যায় সেখানে সবাই দেখা করতে পাগল হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, অথচ আমাদের কিছু কিছু মানুষ তার সমালোচনা করে, তার করে। একটা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু উনি আমাদের দেশের দায়িত্বটা কখন নিয়েছেন বুঝতে হবে। ছাত্ররা যখন ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, তখন আর কাউকে পায় না ছাত্ররা। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের এক হাসপাতালে একটি ছোটোখাটো অপারেশন হয়েছিল, উনি চিকিৎসাধীন ছিলেন। ওনাকে ফোন করেছে, উনি বলেছে, আমি না, তোমরা বাংলাদেশের মধ্যে আরও আমার চেয়ে ভালো লোক পাবে। ছেলে বলছে যে আমরা পাবো না, অনেক দেখেছি। তারপর 3 দিন টাইম দিয়েছে। আমি 3 দিন সময় দিয়েছি, তোমরা দেখো। তো 3 দিন পরে আবার ছাত্ররা ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করেছে এবং উনি রাজি হয়েছে। আমি মনে করি বাংলাদেশের 2024 সালের 5ই আগস্ট হাসিনা পতনের পর, যে পতনের আগে এবং পতনের পরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল বাংলাদেশে, এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমার কাছে গ্রহণযোগ্য হয়নি, গ্রহণযোগ্য ছিলেন কোনো একজন ব্যক্তি। আপনারা যদি দেখান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ইমেজের একজন সমকক্ষ আপনারা পারবেন না দেখাতে, উপমহাদেশে পারবেন না, বাংলাদেশের কথা বাদ দেন। তো ছাত্ররা যে সিদ্ধান্তটা নিয়েছে, যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারা শিক্ষিত ছাত্ররা, তারা জানে কাকে দিলে কি হবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে ভারতের আধিপত্যবাদ খর্ব করেছে। বাংলাদেশকে যে এই 54 বছর ধরে ভারত একটি অঙ্গরাজ্য মনে করতো, তাদের মন মানসিকতা, সে আধিপত্যবাদটা ডক্টর মোহাম্মদ ইউনূস খর্ব করতে পেরেছে। ভারতের চোখে চোখ তুলে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, টিট ফর ট্যাট,
গুলির বদলে গুলি দিয়েছে ইয়েতে সীমান্তে, অবিরাম সীমান্ত হত্যাকাণ্ড চালিয়েছে এই 54 বছর ভারত। কোনো প্রশাসক বাংলাদেশের উচ্চবাচ্য করতে পারেনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছে। তো এমন একজন লোক আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান মনে করি, আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি। আমরা এখন বুঝবো না, আমাদের 32টা দাঁত যখন থাকে তখন আমরা মূল্যই বুঝি না দাঁতের। শক্ত শক্ত বাদাম ভেঙে তারপর খাই আমরা দাঁত দিই। একটা দাঁত যখন পড়ে যায় তখন আমরা ওই অনুভবটা বুঝতে পারি। আর দাঁতগুলো যখন বেশিরভাগ দাঁত যখন নষ্ট হয়ে যায় তখন আমরা এই জিনিসটা পুরোপুরি অনুধাবন করতে পারি। সেটা একেবারে খুব দাঁত থাকতে বলে যে দাঁতের মর্ম বুঝে না। ডক্টর ইউনূস সাহেব এখন আছে, আমরা মর্ম বুঝছি না। আমরা বাঙালির জাতি বড় অবাগা জাতি, আমরা ভালো মানুষকে চিনতে পারি না, ভালো মানুষের পিছনে লেগে থাকি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে বুঝতে পারবেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে ছিল এবং কীভাবে চালিয়েছে, হাড়ে হাড়ে টের পাবেন তখন। এদেশের সবাই যদি রত্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডক্টর ইউনূস একজন। এদেশে যদি 100 জন রত্ন থাকে তাহলে তাদের মধ্যেও ডক্টর ইউনূস একজন। আর এদেশে যদি কেবলমাত্র একজন রত্ন থাকে তাহলে সেটাও ডক্টর ইউনূস। তিনি গত কয়েকশো বছরের মধ্যে এই বাংলার মাটিতে জন্ম নেয়া এক মহামূল্যবান সম্পদ, যাকে শুধুমাত্র এই বাংলাদেশ না গোটা বিশ্ববাসী চেনে। বলা যেতে পারে এক গ্লোবাল সেলিব্রিটি। না, তিনি এমনি এমনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, বরং তার পরিশ্রম, মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহৎ উদ্দেশ্য তাকে এতটা সম্মান এনে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল, এই 3টি পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়। আর এখন পর্যন্ত ইতিহাসে এই 3টি পুরস্কারের সবগুলোই পেয়েছে এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন। আর এই 12 জনের মধ্যেও তুমি খুঁজে পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি। আর এই অর্জন শুধুমাত্র তার একার না, এই সম্মানও শুধুমাত্র তার একার না, এটা পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। If you lift a finger, you can touch hundreds of problems right around you. And that's exciting for a young person to look at those problems and see what I can do about it. ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন তো 28 জুন। আর সেই দিনটিকে কি হিসেবে পালন করা হয় জানো? ডক্টর ইউনূসের জন্মদিনকে গত 1 দশকেরও বেশি সময় ধরে সারা বিশ্বে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশ থেকে তিনি প্রায় 130টির বেশি সম্মাননা পুরস্কার পেয়েছেন। দারিদ্র্য সীমা দূর করতে তিনি যেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার এই মডেল চালু করেছেন তা পৃথিবীর প্রায় 40টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। তুমি জানলে অবাক হবে, বিশ্বের 80টিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজ ডক্টর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে। 1940 সালের 28 জুন চট্টগ্রামের মুসলিম দম্পতি হাজী দুলাইমিয়া সওদাগর ও সুফিয়া খাতুন ইউনূসের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মোহাম্মদ ইউনূস। কলেজে পড়াকালীন সময়ে স্কাউটে যোগদান ও তার সক্ষমতা এবং যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে তিনি পশ্চিম পাকিস্তান, ভারত, ইউরোপ ও আমেরিকার মতো দেশে যাওয়ার সুযোগ পান। পড়াশোনায় তিনি বেশ মেধাবী ছিলেন। তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। মোহাম্মদ ইউনূসের এই সাফল্যের কারণ কি জানো? তার আত্মবিশ্বাস ও কিছু করার মনোভাব। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো বেকারত্ব থাকবে না। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো অভাব থাকবে না, কাউকে চাকরিহীনতায় ভুগতে হবে না, কাউকে অন্যের কাছে হাতও পাততে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি তুমি জানো বা কল্পনা করতে পারো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছতে পারবে। তোমার প্রযুক্তি, তোমার যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে পৌঁছে দেবে। অর্থাৎ তিনি আমাদের বলতে চেয়েছেন, আমাদের প্রত্যেকের অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে কিছু করার প্রেরণা, কিছু করার মানসিকতা ও সঠিক দিক নির্দেশনা। এগুলো ছাড়া পৃথিবীর কোনো মানুষই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই তোমাকে অবশ্যই জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করে রাখা উচিত, যেন সেখানটায় পৌঁছাতে তোমাকে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয়। দেশের যুবকদের কিভাবে সাফল্য এনে দেওয়া যায় তা নিয়ে তিনি ছিলেন বেশ চিন্তাশীল। তিনি যুবকদের এমন একটি সমাজ কল্পনা করতে বলতেন যে সমাজে দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ একদম শূন্য পর্যায়ে থাকবে। তাহলে একসময় সেটি সত্য হয়ে যাবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজধলাই করে যেন সে চাকরি খুঁজতে বাধ্য হয়। আর ঠিক এই কারণেই দেশে বেকারত্ব দেখা দেয়। তাই প্রত্যেক মানুষই জন্মগতভাবেই একজন উদ্যোক্তা। এই কথাগুলোর মাধ্যমে তিনি তরুণদের মনোবল যোগাতেন, তারা যেন সাহস করে নিজের উপর বিশ্বাস রেখে নতুন কিছু করার উদ্দেশ্যে নেমে পড়ে।
ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরিয়ে এসে একজন শিক্ষার্থী বলেন আমাকে একটি চাকরি দিন, কিন্তু কোনো শিক্ষার্থী এটা বলে না আমাকে কিছু টাকা দিন, আমি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবো। আমরা নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্যদের হাতে, অন্যদের উপর আত্মনির্ভরশীল হয়ে পড়ছি। আর যাদের উপর আমরা আত্মনির্ভরশীল হয়ে পড়ছি তারা যদি আমাদের সেই চাকরিটা কেড়ে নেয় বা কোনো কারণবশত বরখাস্ত করে দেয় তাহলে আমাদের কি হবে? আর এটা কি বলে আধুনিক দাসত্ব। আমাদের এই একটাই লক্ষ্য, চাকরি। যেভাবেই হোক না কেন আমাকে চাকরি পেতেই হবে, কিন্তু কেউ এটা বলে না যেভাবেই হোক না কেন আমাকে একজন উদ্যোক্তা হতে হবে। ডক্টর ইউনূস বলেন আমরা যদি তরুণদের চাকরি খোঁজা নয় বড় চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে আমাদের দেশে বেকারত্ব বলে কিছুই থাকতো না, আমাদের অর্থনীতি আর অনেক বেশি শক্তিশালী হতো। যার উদাহরণ হিসেবে তিনি বলেন আমরা ভারত থেকে ডিম কিনি, কিন্তু যেদিন আমরা ভারতের ডিম বিক্রি করতে পারবো সেদিনই আমাদের অর্থনীতি পুরোপুরি পাল্টে যাবে। লিওনেল মেসি, যিনি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন, আর সেই লিওনেল মেসিও লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র এই ডক্টর ইউনূসের সাথে একটি ছবি তোলার জন্য। একজন মানুষ কতটা রেসপেক্টফুল হলে ব্যাপারটা এমন হয়। অলিম্পিক গেমস হলো বিশ্বের অন্যতম সম্মানজনক গেমস। এই অলিম্পিকের আয়োজক হওয়ার জন্য বিশ্বের অনেক ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান বা প্রধান অতিথি হলেন অলিম্পিকের মশাল বাহক, যিনি হাতে একটি মশাল নিয়ে সকলের সামনে উপস্থিত হন। আর 2020 সালে জাপানে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের এই মশাল বাহক ছিলেন আমাদের ডক্টর ইউনূস। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইউনূস 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। নিঃসন্দেহে যাকে বলা যেতে পারে আমাদের দেশের জন্য এক বিশাল বড় সম্মাননা। দেশে এমন রত্ন আর কয়টি বা পাওয়া যায়? তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া, যেন তারা সুদের চক্র সংগঠন করা অসাধু লোকদের থেকে রক্ষা পেতে পারেন, যেন তারা স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াতে পারেন। আর তার এই উদ্যোগ পুরোপুরি সফল হয়েছে, যার ফলাফল তাকে এনে দিয়েছে বিশাল বড় সম্মাননা। 1974 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময়টাতে তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। কিভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, মানুষের জীবনকে সহজ করা যায়, কিভাবে একটি দুর্নীতিমুক্ত অসাধু চক্রমুক্ত সমাজ ব্যবস্থা চালু করা যায় তা নিয়ে তিনি বেশ চিন্তাশীল ছিলেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। আর এসব কর্মকাণ্ডের কারণে তিনি মানুষের অনেক কাছাকাছি আসতে শুরু করলেন। মানুষের বেদনা কষ্টগুলো তিনি অনুভব করতে পারতেন, আর সে অনুযায়ী তিনি সেগুলো লাঘব করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। মানুষকে কিভাবে একটি সুন্দর জীবন দেওয়া যায় সেটা নিয়ে তিনি সবসময় চিন্তা ভাবনায় থাকতেন, সে অনুযায়ী তিনি কাজ করতেন। দেশের কিছু অসাধু মানুষ তার এই সম্মান এবং অর্জন মেনে নিতে পারেনি। তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে, তাকে হেনস্থার শিকার পর্যন্ত হতে হয়। কিন্তু মোহাম্মদ ইউনূস ছিলেন পুরোপুরি নিরপেক্ষ। অসাধু কোনো লক্ষ্য নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়াননি, যার ফলাফল স্বরূপ তিনি সকলের ভালোবাসা পেয়েছেন। দেশকে নতুন করে গড়ে তুলতে দেশের ছাত্ররা তাকেই বেছে নিয়েছে, কারণ ছাত্ররা জানে একজন সঠিক মানুষই কেবল পারে সুন্দর একটি দেশ গড়ে তুলতে। আর দেশের এমন একজন রত্ন আছে বলেই তারা নিশ্চিন্তভাবে তাকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছে। আর আমরা আশাবাদী যে তিনি বেশ সুন্দর ও নিরপেক্ষভাবে একটি সোনার বাংলা গড়ে তুলবে। দেশে আর কোনো বেকারত্ব থাকবে না, দেশের সর্বস্তরের সকল মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে, সকলে আত্মমর্যাদাশীল হতে পারবে। বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটি উন্নত সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। তাই সবসময় নিজের লাভের কথা চিন্তা না করে আমাদের উচিত সকলকে নিয়ে ভাবা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।